কে শর্ট ব্রিফ করেছে। এখন আমি সরাসরি আসছি। আমরা যে জায়গায় বিগত দিনে আমরা ঘোষণা করেছিলাম তার মধ্যে এখন যে জায়গায় প্রার্থীর নাম সিট কোথায় কন্টেস্ট করবো ঘোষণা করেছিলাম, আজকে আমরা ঘোষণা করছি কারা আমাদের অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে খাম চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুরু করছি মালদা জেলা থেকে। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ কালিমুল্লাহ হক মহাশয় প্রতিদ্বন্দ্বিতা করবেন। নদিয়া জেলার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র থেকে আমাদের পার্টির পক্ষ থেকে যাকে আমরা নমিনেট করছি বিশিষ্ট শিক্ষক শামসুর আলী মল্লিক সাহেব। চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে জাকির মণ্ডল সাহেব। উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া বিধানসভা ক্ষেত্র থেকে মৌলানা মোহাম্মদ কুতুবউদ্দিন ফাতেহি সাহেব। অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তাপস ব্যানার্জি মহাশয়। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে বিশ্বজিৎ মাইতি মহাশয়। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা বর্মন মহাশয়া। দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে মোহাম্মদ মফিদুল হক সাহাজি, যাকে আমরা মিন্টু সাহাজি নামে জানি। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে আইনজীবী পিয়ারুল ইসলাম সাহেব। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মোহাম্মদ মুসা কালিমুল্লাহ সাহেব। এরপরে আসছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে সমস্ত সিটগুলো ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি তার মধ্যে প্রার্থী আজকে যেটা ঘোষণা করছি, কুলপি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের পক্ষ থেকে আব্দুল মালিক মোল্লা সাহেব। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট প্রবীর মণ্ডল সাহেব। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুল ইসলাম সাহেব। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল আজিজ আল হাসান সাহেব। ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। তারপরে আসছি আমরা হুগলি। হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের পক্ষ থেকে শেখ মুজাফফর আলী, যাকে আমরা মাজাদা নামেও চিনি। খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদ্দাম হোসেন। এরপরে আসছি আমরা পূর্ব মেদিনীপুর। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আফজাল আলী শাহ। নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিক্ষক ও মৌলানা মোহাম্মদ সবে মিরাজ খান। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিক্ষক পীযূষ হাসদা মহাশয়। পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বজিৎ বাউরি, বাপি বাউরি নামে যিনি পরিচিত। বীরভূম জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বোলপুর বিধানসভা কেন্দ্রের অধ্যাপক বাপি সরেন মহাশয়। মুরারই বিধানসভা কেন্দ্রের হজরত আলী, যাকে সওদাগার হিসাবেও এলাকায় তিনি পরিচিত। এই সমস্ত সিটগুলিতে আমরা এখন আমাদের পার্টির পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম আমরা ঘোষণা করলাম। আর যে কয়েকটি সিট বাকি আছে, আগামী বুধবার তথা পরশু দিনকে আমরা আমাদের সেকেন্ড পর্যায়ের লিস্ট আমরা ঘোষণা করব, প্রার্থীর লিস্ট ঘোষণা করব। আজকে আমরা 23 জনের নামের লিস্ট আমরা পাবলিশ করলাম। অবশ্যই অবশ্যই বলছি, এটা একটা ছবিটা নিয়ে নিন। আর এটা আপনার পিডিএফ কপি আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এই পিডিএফ কপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ,
আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন। আমরা বৃহত্তর স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য এখনো পর্যন্ত আমরা মধ্যখানে একটা দিনের জন্য রাখছি। আগামীকাল নয়, আমরা আগামী পরশু দিন আমাদের সেকেন্ড পর্যায়ের আমরা প্রার্থী লিস্ট ঘোষণা করব। নিশ্চিতভাবে আমরা আমাদের দিক থেকে যাতে এই স্মুথলি এটা হয়, কারণ দীর্ঘ প্রায় 7 মাস ধরে কোনো ধরনের ইগো না রেখে একাধিকবার আমি এবং আমাদের রাজ্য নেতৃত্বরা লেফট ফ্রন্টের অফিসে গিয়ে সেখানে সিনিয়র মোস্ট লিডারদের সাথে বসে এটাকে একটা সুন্দর শেপ দিতে চেয়েছি। শেষ পর্যায়ে এসে কোনো রকমভাবে না এটা ব্যাঘাত ঘটে, সেই জন্য আমরা মধ্যখানে একটা দিনও রাখছি। আশা করব বামেদের কাছে শুরু থেকে আমরা যে ডিমান্ড রেখে এসেছি যে উত্তর 24 পরগনার ক্ষেত্রে বিগত নির্বাচনে যে 7টি সিট আমরা দিয়েছিলাম, এবারেও সেই 7টি সিট দেব। এবং একটি সিট যেটা হচ্ছে বাদুড়িয়া, বিগত নির্বাচনে বিধানসভা নির্বাচনে সেই সিটটি আমরা ক্লেম করলেও সেখানে কংগ্রেসের পক্ষ থেকে আব্দুল সত্তার সাহেব দাঁড়াবেন বলে আমাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছিলেন। তার অন্যতম হচ্ছে মাস্টার সাহেব আমাদের শামসুল আলী মল্লিক সাহেবের মাধ্যমে আমাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট করার জন্য আমরা আব্দুল সত্তার সাহেবের সম্মানার্থে ওই সিটটা ছেড়েছিলাম। কিন্তু এবছর আমরা ওই সিটটা নিয়ে 8টি সিট উত্তর 24 পরগনা আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না, এই মর্মে আমরা জানিয়েছিলাম। তার আগে অনেক সিটের কথা আমরা বলেছিলাম, স্বরূপনগর, রাজারহাট থেকে শুরু করে বাগদা, বনগা, হাবড়ার মতো সিট, আরও অনেক কটা সিট আছে, আপনার সন্দেশখালী, তার অল্টারনেটিভ মিনাখাটাত আমরা গিয়েছি, হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণ। কিন্তু আমরা বৃহত্তর স্বার্থের জন্য সবটাই মিনিমাইজ করে বিগত বিধানসভা নির্বাচনে যে 7টি নিয়েছিলাম সেই 7টির মধ্যে একটা শুধু অল্টারনেটিভ হয়েছে, সেটা হচ্ছে মিনাখা সন্দেশখালীর বদলে। বাকি যে সিটগুলো আছে একটি মাত্র এক্সট্রা নিচ্ছি, যেখানে বিগত নির্বাচনে কংগ্রেস প্রায় 100টি সিট নিয়েছিল, তার মধ্যে থেকে কিন্তু আমরা সেই অর্থে আমরা ক্লেম করছি না। আমরা চাই আমাদের ক্ষুদ্র পরিসর হলেও আমরা লড়াইটা যেন যেখানে আমাদের শক্তি আছে ব্যাপকভাবে দিয়ে বিজেপি তৃণমূলকে পরাস্ত করি, আর যেখানে বামেদের শক্তি বেশি সেই জায়গাগুলোতে আমরা তাদেরকে সহযোগিতা করে তারা বিজেপি তৃণমূলকে পরাস্ত করুক, এই মর্মে আমরা বিগত 7 মাস ধরে লাগাতার আমাদের প্রচেষ্টা চালিয়ে আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। দেখুন, আমি অনেক আগে বলেছিলাম আমি চেয়েছিলাম মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড়ায়। তখন একবারের জন্য আমি বলিনি যে আমি আমার বিপরীতে, কারণ আপনারা জানেন পার্টির সাথে ডিসকাস না করেই আমি 2024 সালে একটা সিটে দাঁড়াবো বলে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম মিডিয়ার মাধ্যমে। পরবর্তীতে পার্টি ডিসাইড করেছিল ওই সিট থেকে আমাকে দূরে আসতে হয়েছিল। এক্ষেত্রে আমি আজকে বলতে পারি যে এখনও নমিনেশন হয়নি মমতা ব্যানার্জি যদি ওখানে দাঁড়ায় আমার বিপরীতে, কারণ পার্টি আজকে আমাকে ডিসাইড করেছে, আমার নামটা ঘোষণা করতে বলেছে, তাহলে ভালো হবে। যেই নাম ঘোষণা হলো তারপরেই তার অনুগামীরা বিক্ষোভ শুরু করলো যে তাকে ক্যানিংয়েই রাখতে হবে, তারা ভাঙড়ে যেতে চাইছে না। এইটা কি ভয় পেয়ে কিছুটা করা? ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি, ভাঙড় সবসময় বিপ্লবের দিশা দেখায়। 2021 সালে ভাঙড় যে বিপ্লব করেছে, আশার যে বীজ বপন করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, ভাঙড় পথ দেখিয়েছে আইএসএফকে চুজ করা। আজকে সিতাই থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, কালচিনি থেকে শুরু করে কাকদ্বীপ, আজকে যে আইএসএফের যে ব্যাপ্তি ঘটেছে তার সূচনা কিন্তু ভাঙড় থেকে হয়েছে। কারণ সে ভাঙড় সিটটা উপহার দিয়েছে বলেই এত নামটা বা আমার পারফর্মটা করতে পেরেছে। সেই অনুযায়ী ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি আইএসএফের জন্য, এটা ভালো করে জেনে গিয়েছে। কিছু মিডিয়া বা প্রশাসনকে কাজে লাগিয়ে কিছু গুন্ডামস্তানকে দিয়ে 2-4টে কর্মীদের মারধর করে ভয় দেখিয়ে তৃণমূলের ঝান্ডা হাতে ধরিয়ে দিয়ে ভেবেছিল ভাঙড়কে উদ্ধার করে নেবে। এখন বুঝতে পারছে, সেই জন্য শুনলাম নাকি আবার কান্না কাটিয়ে শুরু করেছে। আর আজ যে কথা আপনি বললেন যে করেছে অনুগামীদেরকে দিয়ে
টোটালটাই প্রি প্ল্যান্ড। তারদা থেকে মানুষ নিয়ে যাওয়া হয়েছে জীবনতলায় ওই রাত্রে প্রোটেস্ট করানোর জন্য। আমি এতটাই স্পেসিফিক তথ্য দিতে পারি। তিনি ভয় পেয়েছেন, তাই ভয় পেয়ে তিনি এখন যে কাজটা করছেন আইএসএফ এর উপরে আক্রমণ নামাচ্ছে। তবে এতটুকু কথা বলবো, নির্বাচন কমিশনের কাজ হবে এই গুন্ডা মস্তানগুলোকে ধরে জেলের মধ্যে রাখা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা। এটা তাকে দায়িত্ব নিয়ে করতে হবে। পশ্চিমবাংলায় যে সমস্ত বুথগুলো, যে সমস্ত বিধানসভাগুলো সেন্সিটিভ, অতিরিক্ত এক্সট্রা সেন্ট্রাল ফোর্স যেখানে ডিপ্লয় করতে হবে, এবং সাথে সাথে যে গুন্ডা মস্তান সমাজবিরোধীদের লিস্ট হয়েছে আমরাও দেব, তৈরি করেছি, তাদেরকে ডিটেন করতে হবে, তাদের প্রতি নজর রাখতে হবে, তারা কোনোভাবেই এই গণতন্ত্রের উৎসবকে না ভুলণ্ডিত করতে পারে। মানুষ তার মতামত প্রদান করার জায়গা দিতে হবে। আমি 5 বছরের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক। ভাঙড়ের মানুষকে আমি ধন্যবাদ জানাবো এখান থেকে, যে তারা আমাকে কাজ করার বলার সুযোগ দিয়েছিল। আমি রাজ্যের কণ্ঠস্বর হয়ে উঠতে পেরেছি। ভাঙড়ের মানুষের জন্য আমি ধন্যবাদ জানাই। আমাকে যদি তারা রিএলেক্ট করে আরও বেশি করে আমি লড়াই করার সুযোগ পাবো, কিন্তু আমি জোর করে কারো ভোটটা আমি দখল করতে পারবো না। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ভাঙড়ের মানুষ যে সুযোগ দিয়েছে, আজকে রাজ্যের অধিকাংশ মানুষ যেগুলো জানতো না, বিধানসভার মধ্যে কি হয়, একটা এমএলএর মাইনে কি হয়, একটা বিরোধী এমএলএও কতটা লড়াই দিতে পারে, সরকারকে কতটা নাড়িয়ে রাখতে পারে, সেটা কিন্তু ভাঙড়ের মানুষের জন্য হয়েছে। আর আমি ভাঙড়ের মানুষকে কি দিতে পেরেছি? সময় দিতে পেরেছি, যেটা মডেল আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। দুয়ারে এমএলএ, আমি ভোটের সময় যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছিলাম, ভাঙড়ের মানুষকে বলেছিলাম যদি আমাকে সুযোগ দেয় ভোটের পরে 5 বছর মানুষের সাথে থাকবো। আমি ভাঙড়ে বড় প্রোগ্রাম খুব কমই করেছি 5 বছরে, কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রাম বুথ স্তরে পৌঁছে গিয়েছি, সাধারণ মানুষের কথা শুনেছি। তারা যে অভাব অভিযোগগুলো করেছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্কুলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্পেসিফিক ডিপার্টমেন্টাল মিনিস্টারকে আমি জানিয়েছি চিঠি করে, বিধানসভায় মেনশন করে জানিয়েছি যে এইগুলো করতে হবে। আমি বিরোধী বিধায়ক, আমার কাজ হচ্ছে সরকার পক্ষের মন্ত্রীকে জানিয়ে দেওয়া, মন্ত্রী মহাশয়ের কাজ হবে ওটাকে ভেরিফাই করে সে সমস্যার সমাধান করা। আমার ডিউটি আমি পালন করে গিয়েছি। ভাঙড়ের শিক্ষা নিয়ে কলেজের দরকার, মহিলা কলেজের দরকার, স্পোর্টস কমপ্লেক্সের দরকার, নতুন বাস যোগাযোগ ব্যবস্থা দরকার, ভাঙড়কে রেলের মানচিত্রে নিয়ে আসা দরকার, ভাঙড়ের লাইব্রেরি, ভাঙড়ের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ, স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা, যে খাল ড্রেনগুলো আছে সংশোধন করা, সম্প্রীতি ঐক্যর জন্য বারবার আমি প্রশ্ন তুলে গিয়েছি। এবং সর্বোপরি যে ভাঙড়কে বোম গুলি হিংসার জায়গা দেখানো হতো, এই 5 বছরে ভাঙড়ের মানুষের সহযোগিতা নিয়ে ভাঙড় মানে এখন রক্তদানের গ্যারেজ হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যাদেরই রক্তের প্রয়োজন হয়, তারা তাদের নিকটস্থ যারা আছে তাদের কাছ থেকে সহযোগিতা না পেলে ভাঙড়ের বিধায়ক বা ভাঙড়ের আইএসএফের নেতৃত্বদেরকে ফোন করে আমরা অন্তত এটা তাদেরকে অ্যারেঞ্জ করে দিতে পারি। যে ভাঙড়কে রক্তপাতের ভাঙড় হিসাবে দেখানো হতো, বিগত 5 বছরে ভাঙড়ের মানুষের সহযোগিতা নিয়ে, আইএসএফের ছেলেদের উদ্যোগ নিয়ে আমরা সেই ভাঙড়কে রক্তদানের ভাঙড় হিসাবে পরিচিত ঘটিয়েছি সারা রাজ্যে। আরও আগামী দিনে বলবো কি কি করেছি। অবশ্যই ভাঙড়ের মাটি শক্ত মাটি বলেই তো বলতে পারছি। দারুণ কোশ্চেন করেছেন। এই কোশ্চেনটা যেদিন আপনি মমতা ব্যানার্জির সামনে করবেন তার পরের দিন আমি উত্তর দেব। আমি কোশ্চেন আপনি আগে মমতা ব্যানার্জিকে করবেন, তারপরে আমি করব, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আইএসএফ যে সাহসটা দেখাতে পারছে, অন্য তথাকথিত সেকুলার দল সে সাহসটা দেখাতে পারেনি। রিজার্ভ কোটা ছাড়া পিছড়ে বর্গের মানুষকে কোথায় সুযোগ দিয়েছে? 110টা সিটে মুসলিমদের ডমিনেট আছে, সংখ্যালঘু মুসলমানরা ওখানে ডমিনেট করে, কিন্তু সেখানে প্রার্থী সংখ্যা 50-এর নিচে, 47-এ দাঁড়িয়ে গিয়েছে। আমরা তার আবারও বলছি, আইএসএফ এই তত্ত্বে বিশ্বাস করে না যে মুসলিম বিধায়ক বেশি বিধানসভায় গেলে লাভ হয়ে যাবে, এসটি বিধানসভায় গেলে লাভ হয়ে যাবে, এসসি বিধানসভায় গেলে লাভ হবে। কারণ আমরা জানি প্রায় 16টা এসটি বিধায়ক ছিল বিধানসভার মধ্যে,
কিন্তু ফেক এসটিএসসি সার্টিফিকেট নিয়ে খুব অর্থে তারা কথা বলেনি। 68 জনের কম করে 68 জন এসসি সমাজের বিধায়ক ছিল, তারা 22% এসসি যে সংরক্ষণ আছে সেখানে নন এসসিরা চাকরি করে নিচ্ছে, সেই নিয়ে কথা বলতে শুনিনি। 43 জন মুসলিম বিধায়ক ছিল, আইনি সত্তা থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আলিয়া ধ্বংস হয়ে যাচ্ছে থেকে শুরু করে যেভাবে প্রতিনিয়ত বিজেপির নেতারা মুসলিম সমাজ সম্পর্কে কুকথা বলে বেড়াচ্ছে, ইভেন শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রতিবাদ করতে দেখিনি। ইভেন যখন বলেছিল শুভেন্দু অধিকারী মহাশয় যে তারা ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে চাংতলা করে রাস্তায় ফেলে দেবো, এটা নিয়েও একটা শুভেন্দুবাবুর বিরুদ্ধে কন্ডেম করার জন্য বিধানসভাতে স্পিকার স্যারের কাছে একটা কাগজ পর্যন্ত জমা করতে পারেনি। সুতরাং ধর্ম বর্ণ নির্বিশেষে এর ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য যারা কাজ করবে তাদেরকে আমাদের পার্টির সাথে যারা যুক্ত হয়েছেন বা কাজ করছেন তাদেরকে আমরা নমিনেট করছি। আপনি দেখতে পারেন ফার্স্ট পেজের আমাদের, সেকেন্ড পেজে আপনারা দেখতে পারেন। নিশ্চিতভাবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই। যোগদান করলেন এবং আপনারা দেগঙ্গা থেকে তাকে আইএসএফ এর প্রার্থীতে একেবারে মনোনয়ন দিলেন, এটা কি আইএসএফ এর মাস্টার স্ট্রোক? আপনারা যেমনভাবে এটা ব্যাখ্যা করবে, আমরা সবসময় বলে এসেছি একটা কথা যে আমাদের পার্টির বুথ থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব পর্যন্ত আলোচনার মাধ্যমে আমরা কাজ করি। যেখানে আমাদের অবজারভার ছিলেন দেগঙ্গার শামসুর আলী মল্লিক সাহেব, দায়িত্বে ছিলেন। বুথের স্তর থেকে আমাদের অবজারভার মানে বিধানসভা পর্যন্ত যে কমিটি আছে আমাদের আলোচনা হয়েছে, তিনারা আলোচনাতে এগ্রি করেছেন এবং আমাদের অবজারভার সাহেব যিনি আছেন তিনিও তাদেরকে কনভিন্স করাতে যতটুকু পেরেছেন আমরা ওখানে দিয়েছি। আমাদের লড়াইটা হচ্ছে গণতন্ত্র রক্ষার লড়াই এবং এই গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যারা আইএসএফ এর আদর্শ মেনে আইএসএফকে গ্রহণ করতে চাইবে তাদেরকে আমরা নিশ্চিতভাবে সম্মানিত করব। নির্বাচন কমিশনের দায়িত্ব মানুষ ফেয়ার ইলেকশন করানো, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে কনভিন্স করানো যাতে প্রত্যেকটা মানুষ তার আর্টিকেল 326 রাইটকে এক্সারসাইজ করতে পারে। আপনি লড়াই করছেন, আপনার দল লড়াই করছে, কিন্তু এই হুগলিটি লোকসভা কেন্দ্র শ্রীরামপুর, তাতে আপনাদের যে প্রার্থী ছিল শাহরিয়ার মল্লিক, তিনি গতকাল যে প্রার্থী ঘোষণা হয়েছে হুমায়ুন কবিরের দলে, তাতে তার নাম দেখা যাচ্ছে শ্রীরামপুর বিধানসভাতে। এই যে তৃণমূল থেকে দলে আপনার দলে জয়েন করছে একের পর এক নেতারা তাদেরকে প্রার্থী করছেন, সেই জায়গায় কনফাসা হয়ে কি এই সিদ্ধান্ত তাদের কি মনে করছে? দেখুন, আমরা প্রথম কথা বলি, আমরা যেখানে প্রার্থী দিয়েছি আমরা সাংগঠনিকভাবে যেখানে স্ট্রং, কারণ আপনারা জানেন আমরা লেফট ফ্রন্টের সাথে একটা অ্যালায়েন্সের সিট সমঝোতাতে এগোচ্ছি। আমরা যদি এখন বলি দার্জিলিংয়ে প্রার্থী দেবো, দেওয়া যাবে, ধরে প্রার্থী দিয়ে দাঁড় করিয়ে দেওয়া যাবে, কিন্তু সেখানে আমরা কতটা লড়াই করতে পারবো? হ্যাঁ, বামেদের সাথে আছি, বাম আমাকে সহযোগিতা করবে আশা করব। আবার যেখানে আমরা প্রার্থী দিচ্ছি না বামেদেরকে আমরা সেখানে সহযোগিতা করবো, এটা তো স্বাভাবিকভাবে। কিন্তু যেখানে আমরা সাংগঠনিকভাবে স্ট্রং, আমরা তখন বিজেপি তৃণমূলকে হারাতে এসেছি, বিজেপি তৃণমূলকে হারানোর জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। ফলে আমাদের যেখানে সংগঠনে স্ট্রং, খাতাই কলমে গেলে আইএসএফ এর নেতৃত্বরা গেলে ভিড় হবে, আমরা ওটা জানি ভালো করে, কিন্তু খাতাই কলমে যেখানে আমরা স্ট্রং সেই সমস্ত জায়গাগুলোকে আমরা প্রার্থী দিচ্ছি। এবার জোটের স্বার্থে অনেক স্ট্রং জায়গাকেও আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। সেই অর্থে আপনি যদি বলেন শ্রীরামপুরের কথা, শ্রীরামপুরে আমাদের একটা অঞ্চলে খুব ভালো কাজ হচ্ছে, তবে একটা অঞ্চল নিয়ে একটা বিধানসভাকে তো ঘেরা, সেই অর্থে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা একটু দুর্বল হয়ে যাবে। না না, আমাদের হ্যাঁ, একটা বিধানসভা, একটা তখন 7টার মধ্যে 6টা স্ট্রং আছে, 6টা যখন একাধিক, তখন আমার অ্যাভারেজ যখন বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি তো কন্টেস্ট করবোই। বলছি দাদা, দেগঙ্গা, ক্যানিং পূর্ব এবং হরিদ্বার এই তিনটে জায়গায় আপনারা যাদের প্রার্থী করেছেন সত্য তারা অন্য দল ত্যাগ করে আপনাদের দলে যোগদান করেছে, সেখানে আপনাদের সংগঠন ছিল, সেই সংগঠনের যারা কর্মী তারা কি এটাকে মেনে নেবে? কারণ আমরা বিজেপি বা তৃণমূলের ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রে বহিরাগত প্রার্থী আনা হয়েছে বা সংগঠনের লোক নয় বলে বিক্ষোভ হচ্ছে, সেই সম্ভাবনা কি আপনাদের দল? আইএসএফ একটা আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, কি করছি না করছি বুথ স্তর থেকে আমাদের রাজ্য স্তরে পর্যন্ত আগে আলোচনা সমালোচনা ডায়লগ বিনিময় হয়, তারপরে আমরা সেখানে প্রেজেন্ট করি। অন্য দলের মতো এখানে এটা হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। ধর্মের রাজনীতি হয়েছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে। গতকাল পান্ডুয়াতে একটা গন্ডগোল হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে,
সেখানেও ইয়ে হয়েছে, আগে তো তৃণমূল সরকার ছিল, এখন ইলেকশন কমিশন, কতটা সাকসেসফুল মনে হচ্ছে? দেখুন, একটা কথা বলি, আমি দেখলাম নন্দীগ্রামে একটা ঠাকুরের মাথা ভেঙে দিয়েছে। ইভেন আজকে এখন কথা বলছি, একটু আগেই ঘটনা ঘটেছে অশোকনগরে, সেটা আমরা কন্ট্রোল করছি। আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক ফায়দার জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য রাতের অন্ধকারে মসজিদে হয়তো শুয়োরের মাংস, মন্দিরে হয়তো গরুর মাংস রাখতে পারে, ঠাকুরের মাথা ভাঙতে পারে, হাত ভাঙতে পারে, বা মসজিদের কাঁচ ভাঙতে পারে, বা ফেক আইডি বানিয়ে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে, বা হিন্দু সমাজের দেবদেবী সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে। অনুরোধ এটাই, উত্তেজিত আপনারা হবেন না, মাথা ঠান্ডা রাখুন। আপনারা দীর্ঘকাল ধরে একসাথে সহাবস্থান আছেন, একসাথে বসবাস করে আসছেন, কারো কথা শুনে আপনারা উত্তেজিত হয়ে যাবেন। কেউ যদি ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করে, কেউ যদি দেবদেবী সম্পর্কে, ঠাকুর সম্পর্কে বাজে মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য লোকাল থানাতে আপনারা উপস্থিত হন, তবে ভিড় করেও নয়, আমি অনুরোধ করব। এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তাদেরকে আপনারা পাঠান থানাতে, সে মুসলিম সমাজেরই হোক আর হিন্দু সমাজেরই হোক। যে কুলঙ্গার এই ধরনের হিংসা ছড়াবে তার বিরুদ্ধে উভয় ধর্মের জ্ঞানীগুণী যারা আছেন তারা এক জায়গায় হন, হয়ে অভিযোগটা দায়ের করুন। নাহলে আজকে আপনি ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য, আজকে আপনি দেবদেবীর সম্মানকে বাঁচানোর জন্য এমন কোনো পদক্ষেপ নেবেন না, যারা কুচক্রির জালে আপনারা পড়বেন না, যাতে করে রাজনৈতিক নেতারা এই আপনাকে জালে ফেলে তাদের স্বার্থ চরিতার্থ করে নেবে, কিন্তু আপনার দীর্ঘকালের ঐক্য সম্প্রীতি সেটাকে বিনষ্ট করে দিতে পারে। অনুরোধ এটাই, আমি অনেক আগে, আজ থেকে 6 থেকে 8 মাস আগে কথা বলেছি যে রাজনৈতিক এই নির্বাচনী বৈতরণী পার করার অনেক কৌশল আছে, তার মধ্যে একটা কৌশল হচ্ছে ধর্মীয় জিগির তোলা। এমনি মেরুকরণের রাজনীতি করে দিয়েছে, সেটাকে আটকানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে, হবে, থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে যেটা চলছে, ফেসবুকে দেখবেন ইসলাম সম্পর্কে 4টে বাজে মন্তব্য করেছে, আর মুসলমান সমাজে যারা মানুষ তারা হয়তো ঠিক করে নামাজও পড়ে না, তাই একদম রেড়ে করে উঠবে। অনুরোধ হচ্ছে, আপনি যদি আপনার দিলে লাগে আপনি আগে করুন, ওটা থানাতে অভিযোগ দায়ের করুন, থানা অ্যাকশন নেবে। ঠিক একইভাবে হিন্দু সম্পর্কে, দেবদেবী সম্পর্কে 4টে মন্তব্য কেউ করেছে, ঠিক করে মন্ত্র পড়তে বললে বেটা মন্ত্র পড়তে পারবে না, বড় হিন্দু এখন সে সাজবে। অনুরোধ তার কাছেও, সত্যিকার যদি আপনি ধার্মিক হন, আপনি প্রশাসনের সহযোগিতা নেন। যে কুলঙ্গার, সে ইসলাম ধর্মে হোক বা হিন্দু ধর্মে হোক বা যে কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করবে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হন। আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না, এটা রাজনৈতিক কারবারিদের একটা লাস্ট অস্ত্র, সব অস্ত্র ফেল করেছে। এই নির্বাচনে বিজেপি তৃণমূল ব্যাপকভাবে পরাজিত হবে। বিজেপির কোনো সংগঠন নয়, আর তৃণমূল বিরোধী, এখন প্রতিষ্ঠান বিরোধী ভোট হচ্ছে। ফলে এই দুই দলের, জানি না, আমার কাছে স্পেসিফিক তথ্য নাই বলে বলতে পারছি না, হতে পারে এই দুই দলের শুভাকাঙ্ক্ষীরা দলকে জীবিত রাখার জন্য রাজনৈতিকভাবে এই কাজও করে দিতে পারে। তাহলে এই দুই রাজনৈতিক দলের কারণে আমরা আমাদের 100 বছর 150 বছরের একসাথে যে সহাবস্থান আছি সেটাকে আমরা নষ্ট করবো কেন? বাংলার ঐতিহ্য, বাংলার গরিমা, সম্প্রীতি, ঐক্যর কেন আমরা বিনষ্ট হতে দেব? আপনি চেয়ারম্যান হিসেবে বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন প্রার্থীর সমর্থনে। আমডাঙ্গাতে ফুরফুরা শরীফের আরেক পীরজাদা, মানে আপনার ভাই দাঁড়িয়েছে, আপনারাও প্রার্থী দিলেন, সেখানে গিয়ে কি বক্তব্য আপনার থাকবে? দেখুন, আমাদের লড়াই তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যেভাবে সব জায়গায় প্রোগ্রাম করছি, বলছি, আমডাঙ্গাতেও বলবো, আমডাঙ্গার মানুষকেও বলবো, আসুন খামচিহ্নে ভোট দিন, খামচিহ্নের কে বিধায়ক করে বিধানসভায় পাঠান, ডবল ডিজিটে আমাদের পৌঁছাতে হবে। আর ডবল ডিজিটে আমরা পৌঁছালেই মমতা ব্যানার্জি তড়িঘড়ি SIR-এর জন্য 250 কোটি টাকা মতো বরাদ্দ করে দিল, 90,000 মতো অফিসার দিয়ে দিল, দিয়ে আর এখন নাটক করছে, এটা বন্ধ আমরা করব। ফেক ST/SC সার্টিফিকেট বাতিল করব, ওবিসি নিয়ে যে নোংরামি চলছে সেটা বন্ধ হবে, মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন হবে। পঞ্চায়েত নির্বাচনে আপনারা ফুরফুরা শরীফের পঞ্চায়েত থেকে আরো 2টি সিট সম্ভবত পেয়েছেন, বামেরাও আপনারা 3টে সিট জিতেছেন, 5টি সিট ভোটের মাধ্যমে 5টি সিট। এই ঠিক বিধানসভা নির্বাচনের আগে আপনারা আইনি লড়াই চলছিল, দীর্ঘদিন আইনি লড়াই করার পরে অবশেষে কোর্ট আমাদের পক্ষে অবশ্যই রায় হবে, সত্যের পক্ষে রায় হবে, এটা আমাদের প্র্যাকটিসের মধ্যেই আছে। তো আমরা দিয়েছে 7 দিন টাইম দিয়েছে, আমরা সাবমিশন করছি, আমাদের সার্টিফিকেট দিতে বাধ্য। আপনারা বৃহত্তর স্বার্থে
দেখুন কে কার সাথে জোটে যাবে না যাবে আমরা তো ডিসাইড করে দিতে পারি না, আমরা তো আটকাতে পারি না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারেন 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। তো সুতরাং তাদের কন্টেস্ট করার অধিকার আছে। কে কোথায় কন্টেস্ট করবে, কে কে সুবিধা করে দেবে, আমরা একটা রাজনৈতিক দল, আমরা আদর্শভিত্তিক রাজনৈতিক দল, আমরা তাকে কাউকে এরকমভাবে কাউন্টার করতে পারি না। আমি এতটুকুই বলবো, জনগণের হাতে ছেড়ে দিলাম, জনগণ ডিসাইড করবে যে কাকে ভোট দিলে প্রকৃত অর্থে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারবে, জনগণ তাকে ভোট দেবে। দলীয় প্রচারে দেওয়াল লেখনে মানে জোটের কথা উল্লেখ নেই, আপনারা জোটের ব্যাপারটা মানুষের কাছে পৌঁছাতে কি হবে, সময় তো কম। মধ্যিখানে একটা দিন নিচ্ছি না আমরা, আগে পরশু দিন তো আমাদের বাকি যে না না অনিশ্চিতের কোনো প্রশ্ন আসছে না। একটু বোঝাপড়ার জন্য যারা যখন বার্তা পাঠিয়েছে, স্বাভাবিকভাবে আমরা 7 মাস অপেক্ষা করলাম, আমরা আমাদের ইগো সরিয়ে দিয়ে 7 মাস কন্টিনিউ যাতায়াত করলাম আলিমুদ্দিন স্ট্রিটে, তাহলে মধ্যিখানে আর একটা দিন দাঁড়াতে পারবো না? সমাধান না করে এই তো 23টা কি ঘোষণা করা সহমতের ভিত্তিতে হলো? এই 23টা যেটা হলো হ্যাঁ অবশ্যই। 23টা সহমতের ভিত্তিতেই হয়েছে, তাই তো? হ্যাঁ আমরা যে কটা বলেছি ডে 1 থেকে যে আমরা এই জায়গাগুলো ছাড়তে পারবো না, সেগুলি আমরা ঘোষণা করেছি। কটা বলছি? আর বাকি চারটে যেগুলো বলেছিলেন সেগুলো কি আলোচনা চলছে? হ্যাঁ আগামীকাল এই গতকালকে আমাদের কাছে বার্তা পাঠিয়েছিল, ওই জন্য মধ্যখানে আমরা একটা দিন রেখেছি। তাহলে বুধবার দিনকে সেকেন্ড প্রচারে কি উভয় দলের নেতারাই অংশগ্রহণ এইটা তো স্বাভাবিক। আরো অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ভোটে কন্টেস্ট করে না, তারাও থাকবে। আব্বাস সিদ্দিকীকে দেখা যাবে প্রচারে, দেখুন না কি কি দলের হয়। প্রতিষ্ঠাতা আপনাদের। প্রাণ পুরুষ দলের লিস্টটা দাও। আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। বলছি নীতি নৈতিকতার কথা বলেন, আমরা দেখলাম আরাবুল ইসলামকে প্রার্থী করলেন, আজকে প্রার্থীর নাম ঘোষণা করলেন হ্যাঁ, আরাবুল হ্যাঁ, ইসলামকে। হ্যাঁ। আপনি একসময় বলেছিলেন যে জবসুর এমএলএকে তাকে বলবেন দলে নেবেন, আপনার দল, আপনি চেয়ারম্যান সেই দলের, তাকে দলে নিলেন, আজকে তার নামও ঘোষণা করলেন। অবশ্যই। আপনার কোশ্চেনটা কি? আমার কথা আপনি আমাকে শুনিয়েছেন, কোশ্চেনটা কি আপনি বলেন? ভাঙরে ব্যাকফুটে পড়ে বা ক্যানিং পূর্ব হাতছাড়া হওয়ার ভয়ে কি এই সিদ্ধান্ত নিলে যে আরাবুলকে শক্তি হিসাবে শুনে একটা কথা বলি, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আর জেল নাই, সংশোধনাগার আছে। 5 বছর 7 বছর জেলে আমরা বলি জেল খেটে আসছে না, সংশোধন হয়ে তার স্বাভাবিক জীবনযাপন মেন স্ট্রিমে আসতে চাইছে। আরাবুল ইসলামদের মতো এলিমেন্টগুলোকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন। ওটা কি কে? ওনাকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন, ওকে ব্যাড এলিমেন্ট করে তোলা হয়েছে। সে যদি তার কৃতকর্মকে ভুল বুঝে সঠিকভাবে চলতে চায়, ধর্মীয়ভাবেও বলা হচ্ছে তাকে সৃষ্টিকর্তা তাকে ক্ষমার নজরে দেখবেন। আর আমাদের সংসদীয় ভাষা যদি বলি, তাকে সংশোধন হওয়ার জায়গা আছে। তো এইগুলোকে যদি আমি আপনি ছেড়ে দিই, ক্ষতি ছাড়া সমাজের ভালো হবে না। আর আপনি আমি যদি টেক আপ করে সঠিক বার্তা দিই, সমাজে আরও যেগুলোকে তৃণমূল কংগ্রেস আর বিজেপি খারাপ কাজে ব্যবহার করছে, মারামারি খুনোখুনি হনাহানি যে ব্যবহার করছে, আরও বাড়তে থাকবে। বরঞ্চ আমরা একে টেক আপ করেছি, দেখবেন আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস শুধু ভোটের স্বার্থে যাদেরকে খুন খারাপিতে ব্যবহার করে, আইএসএফের ছায়াতলে আসবে, যে আইএসএফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে শুধরানো যায়। এবার এটাকে আপনি আপনার মতো করে ক্রিটিসাইজ করতে পারেন, ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসাইজ। বলছিলাম দাদা, এই গঙ্গা যিনি প্রার্থী হয়েছেন, কয়েক সেকেন্ড আগে আপনার দলে যোগদান করলো, এবং প্রার্থী তালিকায় তার নামও উঠে গেল। কয়েক সেকেন্ড নয়, অফিসিয়ালি মিডিয়ার সামনে এসে আপনারা দেখলেন জয়েন করেছে। অনেক আগেই তিনি আমাদের পার্টির পদপ্রার্থী এই মেম্বারশিপ নিয়েছেন। তো তিনি বলছেন তৃণমূল কংগ্রেস তাকে বঞ্চনা করেছে, এবং বারবার টিকিটে তৃণমূলের পক্ষ থেকে টিকিট পাওয়ার তিনি প্রাপ্য ছিলেন, পাননি। টিকিট পাইনি বলে কি আইএসএফ এলো, আর আইএসএফ তাকে নিল? ধরুন আমরা আমাদের যতটুকু সমীক্ষা চালিয়েছিলাম, আমাদেরও একটা ছোট্ট টিম আছে, যে আমরাও এইটাও আমরা অনেক আগে থেকেই দেখছিলাম। ভাববেন না যে এটা এসছে বলে, যে বিভিন্ন রাজনৈতিক দলের স্বচ্ছ ভাবমূর্তির কারা কারা আছে, বা যারা খুব ব্যাড এলিমেন্ট, তাদেরকে মেন্টালি কাউন্সিলিং করে আমাদের দিকে আনা যায় নাকি। আমরা দেখছিলাম যারা স্বচ্ছ ভাবমূর্তির আছে আর খুব খারাপ এলিমেন্ট যারা, দুটোকেই আমরা মেন্টালি কাউন্সিলিং করে আমাদের দিকে আনা যায় নাকি। তো মফিদুল ইসলাম সাহেব যিনি সাহায্যে আছেন, তার সাথে আমাদের একটা এই আলোচনা হয়েছে। ইভেন আপনাদের বলি, আগামী দিনে দেখবেন যাদেরকে মিডিয়ার সামনে মুসলমানদের পুরো সমাজকে যাদেরকে দিয়ে দেখে দেওয়া চায়, সেইগুলোকে আমরা তুলে নিয়ে আসবো। কারণ ওইগুলো 2-10টার জন্য পুরো মুসলমান 3.5 কোটি বদনাম হয়। ওইগুলোকেও আমরা মেন স্ট্রিমে নিয়ে আসবো, দায়িত্বশীল নাগরিক করে তুলবো। দেখতে থাকুন আপনারা, আমরা অল্টারনেটিভ পলিটিক্স কিভাবে প্রোভাইড করবো।
আগামী দিনে বলবো আপনাদেরকে। ওয়াশিং মেশিন নাকি আইএসএফ যে এলে সাফ হয়ে ভালো হয়ে বেরোবে। টাইম দিতে হবে তো আপনাকে, এটা টাইম দিতে হবে তো, তার কার্যক্রম চলাফেরা দেখুন, 6 মাস টাইম দিচ্ছি। ভারতবর্ষের সংবিধানের উপরে তো আমি আপনি নই, আপনি সাংবাদিক, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনাকে মনে রাখতে হবে সংবিধান বিরোধী কোনো কথা বলতে পারেন না। সংবিধান তাকে সুযোগ দিয়েছে সংশোধনের, আমি আপনি কোশ্চেন করে তাকে ব্রাত্য করতে পারি না। না, তৃণমূলের লিস্ট নিয়ে এখন বিরাট জল্পনা বলছেন মানুষ, এখন ক্রিমিনালের লিস্ট কি বলবেন প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের? আমি বলবো না, এটা তৃণমূলের পার্টির সদস্য বলছে, টাকার অঙ্ক উল্লেখ করে দিয়ে না টাকা দিলে সিট আইপ্যাক না কি আছে তারা দেবে না, এইভাবে উল্লেখ করছে। তাই আপনারা বুঝে নিন এবার সিটগুলোতে কি হয়েছে তৃণমূলে। ভাই যিনি এলেন মিন্টু সাহাজি, তিনি হচ্ছেন তৃণমূলের প্রতীকে জেতা একজন জনপ্রতিনিধি, একজন রানিং কর্মাধ্যক্ষ রয়েছে জেলা পরিষদে। তাকে দলে নিয়ে প্রথম একটা জায়গায় যারা তৃণমূলের হয়ে লড়েছে, নীতিগতভাবে এটা একটা বাধা ছিল না? তিনি রিজাইন দিয়েছেন, তিনি কর্মদক্ষ পদ থেকে অব্যাহতি নিয়েছেন, তারপরেই তাকে আমরা পার্টিতে জয়েন করিয়েছি। পার্টির প্রাথমিক মেম্বারশিপ নিয়েছেন, তারপরেই তাকে আমরা দিয়েছি। মানে এখন ভাববেন না যে তিনি এখনো তৃণমূলে আছেন বা ওই তিনি কর্মদক্ষতা আছে, তিনি অলরেডি রিজাইন দিয়েছেন। মানে খারাপদের ভালো করার জন্য কাউন্সিলর রেখেছে নাকি আইএসএফ? মেন্টালি কাউন্সিলিং করছি তো আমরা, আনতে হবে। সবাই যদি ওদেরকে ছেড়ে দিই তো আরও খারাপ হয়ে যাবে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।